কোরিয়া বর্তমান বিশ্বে একমাত্র দেশ যেখানে নাগরিকদের পূর্ব অনুমতি ছাড়া দেশ ত্যাগ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি দেশের এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাওয়ার জন্য সরকারের অনুমতি এবং প্রয়োজনীয় ডকুমেন্টেশনের প্রয়োজন পড়ে। যদি কেউ অনুমতি ছাড়াই এ ধরনের কাজ করতে গিয়ে ধরা পড়ে তা রাষ্ট্রদ্রোহ হিসেবে গণ্য করা হয়। শাস্তি হিসেবে তাকে দীর্ঘমেয়াদী কারাদণ্ড বা মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতে পারে। মানবাধিকার লঙ্ঘনের কারণে উত্তর কোরিয়া বিশ্বব্যাপী সবচেয়ে সমালোচিত দেশ। দেশটির প্রতিটি পুরুষকে বাধ্যতামূলকভাবে কমপক্ষে 10 বছর সেনাবাহিনীতে কাজ করতে হয়। সেখানে মত প্রকাশের কোনো স্বাধীনতা নেই, আর সব গণমাধ্যমই সরকারের নিয়ন্ত্রণে। 2023 সালের তথ্য মতে উত্তর কোরিয়ার কারাগারে প্রায় 2 লাখ রাজনৈতিক বন্দী রয়েছে। এদের মধ্যে অনেকেই বছরের পর বছর ধরে সরকারের কঠোর নিপীড়নের শিকার। আন্তর্জাতিক সংস্থাগুলো উত্তর কোরিয়ার এই অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও দেশটির প্রশাসন নিজের নীতিতে অটল রয়েছে। উত্তর কোরিয়ার কারাগারগুলোতে রাজনৈতিক বন্দীদের উপর অমানবিক নির্যাতন চালানো হয় এবং অনেক সময় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শুধু রাজনৈতিক বন্দীরাই নয়, যারা রাজনৈতিক অপরাধের সাথে জড়িত নন তাদের অবস্থাও বেশ ভয়াবহ। দেশটির কঠোর আইনের কারণে কোনো ব্যক্তির অপরাধের শাস্তি তার পরিবারকেও ভোগ করতে হয়। উদাহরণস্বরূপ 2009 সালে মাত্র 2 বছর বয়সী এক শিশুকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, কারণ তার বাবা মাকে বাইবেল সহ আটক করা হয়েছিল। উল্লেখ্য, উত্তর কোরিয়ায় বাইবেল সহ অন্যান্য ধর্মীয় গ্রন্থ কঠোরভাবে নিষিদ্ধ। দেশটিতে বিদেশি মিডিয়া এবং সংস্কৃতির উপরও কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। কোনো ব্যক্তি যদি বিদেশি মিডিয়া ব্যবহার করে, যেমন ইন্টারনেট বা বিদেশি টিভি চ্যানেল দেখে অথবা এমন পোশাক পরিধান করে যা দেশটির সংস্কৃতির সাথে খাপ খায় না, তবে তাকে কঠোর শাস্তি দেওয়া হয়। ওই শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত। উত্তর কোরিয়ার এই নিয়ম নীতিগুলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর চোখে অত্যন্ত বর্বর ও অমানবিক হিসেবে বিবেচিত। উত্তর কোরিয়া বিশ্বের 4টি দেশের মধ্যে একটি যেখানে বন্দীদের প্রকাশ্যে শাস্তি দেওয়ার নিয়ম এখনও প্রচলিত। অন্যান্য দেশগুলোর মধ্যে ইরান, সৌদি আরব এবং সোমালিয়া রয়েছে। উত্তর কোরিয়া এমন একটি দেশ যেখানে বিদেশিদের প্রবেশ করা অত্যন্ত কঠিন। যদি কেউ কোনোভাবে অনুমতি পায় তবে তার উপর সরকারের নজরদারি কখনোই থামে না। দেশটির সরকার নির্দিষ্ট কিছু স্থানে ভ্রমণের অনুমতি দেয়, তবে অন্য কোনো স্থানে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো বিদেশি আইন ভঙ্গ করে তাকে কঠোর শাস্তি দেওয়া হয় এবং মৃত্যুদণ্ডও এখানে সাধারণ ঘটনা। 2016 সালে আমেরিকান পর্যটক অটো ওয়ারবিয়ার উত্তর কোরিয়া সফরে গিয়ে একটি পত্রিকা চুরির চেষ্টা করেছিলেন। এই অপরাধে তাকে 15 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 1 বছর পর যুক্তরাষ্ট্র তাকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়, তবে ডিটেনশন ক্যাম্পে বন্দী অবস্থায় তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে দেশে ফিরে কিছুদিনের মধ্যেই মারা যান। উত্তর কোরিয়াকে বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন এবং গোপনীয় দেশ হিসেবে বিবেচনা করা হয়। দেশটির ভৌগোলিক ও রাজনৈতিক অবস্থান এমন যে সেখানে প্রবেশ বা দেশটি থেকে বের হওয়া প্রায় অসম্ভব। কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারের কঠিন নীতির কারণে উত্তর কোরিয়া থেকে পালানো বা কোনো অবৈধ সামগ্রী পাচার করাও অত্যন্ত কঠিন। কিম পরিবার তাদের একচ্ছত্র শাসনের মাধ্যমে উত্তর কোরিয়াকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপে পরিণত করেছে। এমনকি দেশটির অধিকাংশ মানুষ জানে না যে তাদের দেশ ছাড়াও পৃথিবীতে আরও অনেক দেশ রয়েছে। ভৌগোলিকভাবে উত্তর কোরিয়া সাগর দ্বারা বেষ্টিত। পূর্ব দিকে কোরিয়ান সাগর বা জাপান সাগর দেশটিকে জাপান থেকে আলাদা করেছে, আর পশ্চিমে পীত সাগর দেশটির উপকূল ঘিরে রেখেছে। তবে সাগর পেরিয়ে পালানো সহজ নয়। নৌকা পাওয়া অত্যন্ত কঠিন, আর উপকূল জুড়ে নৌবাহিনী ও পুলিশের কড়া নজরদারি সবসময় থাকে। বিশেষত দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী দক্ষিণ অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে কঠোর। এই কঠোর নিরাপত্তা এবং ভৌগোলিক প্রতিবন্ধকতার কারণে উত্তর কোরিয়া থেকে পালানো সব সময়ই অত্যন্ত বিপজ্জনক এবং প্রায় অসম্ভব। দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া থেকে পালাতে চাওয়া মানুষের প্রধান গন্তব্য। উত্তর কোরিয়ার মানুষ মনে করে দক্ষিণ কোরিয়ায় পৌঁছাতে পারলে তারা পেট ভরে খেতে পারবে এবং
মুক্ত পরিবেশে স্বাধীন জীবনযাপন করতে পারবে। দক্ষিণ কোরিয়ার সরকারও কোরিয়ান উপদ্বীপের সব কোরিয়ানকে তাদের নাগরিক হিসেবে বিবেচনা করে। এমনকি উত্তর কোরিয়ার 25 মিলিয়ন বাসিন্দাকেও তারা নিজেদের নাগরিক মনে করে। অর্থাৎ যদি কোনো উত্তর কোরিয়ান নাগরিক দক্ষিণ কোরিয়ায় পৌঁছাতে পারে, তাকে স্বয়ংক্রিয়ভাবে দক্ষিণ কোরিয়ার নাগরিক হিসেবে গ্রহণ করা হয়। এ কারণেই উত্তর কোরিয়ার অনেক মানুষ দক্ষিণ কোরিয়ায় পালানোর স্বপ্ন দেখে। 1990-এর দশক থেকে প্রায় 34,000 উত্তর কোরিয়ান দক্ষিণ কোরিয়ায় গিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন। কিছু মানুষ ইউরোপ ও যুক্তরাষ্ট্রেও আশ্রয় নিয়েছে। তবে সরাসরি উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ায় পৌঁছানো অত্যন্ত কঠিন এবং বিপজ্জনকও। দক্ষিণ সীমান্তে রয়েছে ডিমিলিটারাইজড জোন, যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক সীমান্ত হিসেবে পরিচিত। এই সীমান্ত দক্ষিণ কোরিয়ার পুরো সীমান্ত জুড়ে বিস্তৃত এবং এখান থেকে কোনো কিছু অতিক্রম করতে দেওয়া হয় না। এই সীমান্তে অসংখ্য দেয়াল, দুর্গ এবং কাঁটাতারের বেড়া রয়েছে। এর সাথে রয়েছে প্রায় 2 মিলিয়ন ল্যান্ডমাইন। সীমান্ত এলাকায় উত্তর কোরিয়ার পুলিশ কঠোর নজরদারি চালায় এবং কেউ যদি সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে তাকে গুলি করার নির্দেশ রয়েছে। তাই দক্ষিণ কোরিয়ায় পালানোর স্বপ্ন দেখলেও সেখানে পৌঁছানো সবসময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ। উত্তর কোরিয়ার সীমান্ত জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান। প্রায় 7,50,000 সৈন্য সীমান্ত পাহারায় মোতায়েন রয়েছে। অন্যদিকে দক্ষিণ সীমান্তে রয়েছে 4,50,000 দক্ষিণ কোরিয়ান সৈন্য এবং 20,000 মার্কিন সৈন্য। এই শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করা অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ। ফলে খুব কম মানুষই এই পথে পালাতে সক্ষম হয়েছে। উত্তর কোরিয়া থেকে পালানোর তুলনামূলক সহজ পথ ছিল উত্তরের সীমান্ত পেরিয়ে চীন বা রাশিয়ায় পৌঁছানো। চীনের সঙ্গে উত্তর কোরিয়ার সামরিক জোট থাকায় এবং সরাসরি শত্রুতা না থাকায় এই সীমান্তে সৈন্য সংখ্যা তুলনামূলকভাবে কম। একইভাবে রাশিয়ার সঙ্গে সীমান্ত মাত্র 17 কিলোমিটার দীর্ঘ, যেখানে সৈন্যদের উপস্থিতি সীমিত। তাই অনেকেই এই পথগুলোকে পালানোর জন্য সহজ বিকল্প হিসেবে বিবেচনা করত। উত্তর কোরিয়া চীনের সীমান্ত প্রায় 13,000 কিলোমিটার দীর্ঘ এবং এটি মূলত পাহাড়ি ও বনাঞ্চলের মধ্য দিয়ে বিস্তৃত। দুর্গম ভৌগোলিক অবস্থার কারণে এই সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা ছিল দুর্বল। শীতকালে যখন ইয়ো ও তুমান নদী জমে যেত বা গ্রীষ্মকালে নদীর পানি কমে যেত, তখন পালিয়ে যাওয়া মানুষ সহজেই নদী পার হয়ে চীনে পৌঁছাতে পারত। তবে চীন বা রাশিয়ায় পৌঁছানো মানেই নিরাপত্তার নিশ্চয়তা নয়। এই দেশগুলো উত্তর কোরিয়ার সঙ্গে এক্সট্রাডিশন চুক্তি রয়েছে। এর ফলে পালিয়ে যাওয়া উত্তর কোরিয়ানদের শরণার্থী হিসেবে বিবেচনা না করে অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করা হয়। পরে তাদের আবার উত্তর কোরিয়ায় ফেরত পাঠানো হয়, যেখানে তাদের কঠোর শাস্তি বা মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হয়। তাই এই পথে পালানোও ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। উত্তর কোরিয়া থেকে পালানোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল একটি নিরাপদ গন্তব্য খুঁজে পাওয়া। যারা চীন বা রাশিয়ার সীমান্ত পার হতে পেরেছিল, তাদের মূল লক্ষ্য ছিল এই দেশগুলোতে স্থায়ী হওয়া নয়, বরং তারা এমন একটি নিরাপদ দেশে পৌঁছানোর চেষ্টা করত যেখানে আশ্রয় নিয়ে নতুন জীবন শুরু করা সম্ভব। তবে মিয়ানমার এবং লাওস চীন ও রাশিয়ার মতোই পালিয়ে আসা উত্তর কোরিয়ানদের ধরে ফেরত পাঠিয়ে দিত। ফলে এগুলো নিরাপদ গন্তব্য হিসেবে বিবেচিত হতো না। মঙ্গোলিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনাম তুলনামূলকভাবে নিরাপদ গন্তব্য হিসেবে বিবেচিত হতো। এই দেশগুলোতে পৌঁছানোর পর পালিয়ে আসা ব্যক্তিরা স্থানীয় কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করত। পরে তাদের দক্ষিণ কোরিয়ায় পাঠানো হতো, যেখানে তারা নতুন জীবন শুরু করার সুযোগ পেত। তবে চীন উত্তর কোরিয়ার সীমান্ত পেরিয়ে যাওয়া সহজ কাজ ছিল না। সীমান্তের দুর্গম পাহাড়ি পথ এবং দীর্ঘ যাত্রা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিন্তু একবার চীন বা রাশিয়ার সীমানা পেরিয়ে গেলে পালিয়ে আসা ব্যক্তিরা মঙ্গোলিয়া, থাইল্যান্ড বা ভিয়েতনামে পৌঁছানোর চেষ্টা করত। এসব দেশে পৌঁছে আত্মসমর্পণ করা মানে ছিল দক্ষিণ কোরিয়ায় একটি নিরাপদ ভবিষ্যতের সম্ভাবনা।
যাত্রাটি ছিল কঠিন এবং ঝুঁকিপূর্ণ, তবুও মানুষ জীবনের আশায় অনেকেই এই পথে সাহস করে নিরাপত্তার অভাব এবং দীর্ঘ পথ পেরোনোর চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তারা একটি মুক্ত ভবিষ্যতের স্বপ্নে এই কঠিন পথ বেছে নিত। 1990-এর দশকের শেষ দিকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর উত্তর কোরিয়া ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে। খাদ্য, কৃষি যন্ত্রপাতি এবং সার আমদানির অভাব সঙ্গে খরা ও বন্যার প্রভাব কৃষি উৎপাদনে বড় ধাক্কা দেয়। দেশের মাত্র 20% জমি ফসল উৎপাদনের উপযোগী হওয়ায় পর্যাপ্ত খাদ্য উৎপাদন করা সম্ভব হয়নি। এর ফলে 1994 থেকে 1998 সালের মধ্যে দেশটিতে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। ধারণা করা হয় এই দুর্ভিক্ষে 3 লাখ থেকে 3.5 মিলিয়ন মানুষ প্রাণ হারায়। এই সংকট থেকে বাঁচতে মানুষ পালানোর পথ খুঁজতে শুরু করে। নতুন এক শ্রেণীর পাচারকারীরা গড়ে ওঠে যারা খাদ্য, ঔষধ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাচার করত। যদিও এসব কর্মকাণ্ড ছিল অবৈধ, তবে দুর্ভিক্ষের সময়ে অনেক মানুষের জন্য এটি ছিল একমাত্র বেঁচে থাকার উপায়। 2000-এর দশকের শুরুতে প্রতি বছর হাজার হাজার উত্তর কোরিয়ান দেশের উত্তরের সীমান্ত পেরিয়ে চীনে প্রবেশের চেষ্টা করে। চীন থেকে তারা মঙ্গোলিয়া, থাইল্যান্ড বা ভিয়েতনামে যাওয়ার চেষ্টা করত। এসব দেশে পৌঁছে তারা স্থানীয় কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করত, যাতে সেখান থেকে তাদের দক্ষিণ কোরিয়ায় পাঠানো হয়। দক্ষিণ কোরিয়ায় পৌঁছে নতুন জীবন শুরু করার স্বপ্নই ছিল তাদের একমাত্র লক্ষ্য। 2009 সালে পালানোর সংখ্যা একটি রেকর্ড ছুঁয়েছিল। ওই বছর 2914 জন উত্তর কোরিয়ান দক্ষিণ কোরিয়ায় পৌঁছাতে সক্ষম হয়, যা কোরিয়ান যুদ্ধের পর এক বছরে পালানোর সর্বোচ্চ সংখ্যা। 2010 এবং 2011 সালেও পালানোর সংখ্যা ছিল উল্লেখযোগ্য। প্রতি বছর 2000 জনেরও বেশি মানুষ দেশ ছাড়তে পেরেছিল। তবে 2011 সালের ডিসেম্বরে কিম জং ইল মৃত্যুবরণ করলে পরিস্থিতি বদলে যায়। দীর্ঘ 17 বছর ধরে উত্তর কোরিয়ার শাসন করা কিম জং ইলের মৃত্যুর পর তার ছেলে কিম জং উন ক্ষমতায় আসেন। এই নেতৃত্ব পরিবর্তন দেশ থেকে পালানোর প্রবণতায়ও বড় ধরনের প্রভাব ফেলে। 2021 সালের শেষ দিকে ক্ষমতা গ্রহণের পর থেকে কিম জং উন উত্তর কোরিয়ায় দেশত্যাগী এবং চোরাচালান চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শুরু করেন। ক্ষমতায় আসার পর তিনি সীমান্তে নজরদারি বাড়ানোর জন্য দ্রুত পদক্ষেপ নেন। বিশেষত উত্তরাঞ্চলীয় সীমান্ত এবং দূরবর্তী পাহাড়ি পথগুলোতে বিদেশি মোবাইল এবং স্যাটেলাইট সিগন্যাল ব্লক করতে সিগন্যাল জ্যামার ইনস্টল করা হয়। সেই সঙ্গে সীমান্তে বেড়া নির্মাণ এবং পেট্রোলিংও বাড়ানো হয় এবং ফোন কলের গোয়েন্দা পর্যবেক্ষণ আরও শক্তিশালী করা হয়। 2014 সালে রাশিয়া ও চীনে পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করে, যা উত্তর কোরিয়ার দেশত্যাগীদের জন্য দেশত্যাগ আরও কঠিন হয়ে ওঠে। রাশিয়া উত্তর কোরিয়ার সাথে একটি চুক্তি স্বাক্ষর করে, যার মাধ্যমে তারা দেশত্যাগী যে কোনো ব্যক্তিকে ফেরত পাঠাতে শুরু করে। এর ফলে রাশিয়া দেশত্যাগীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কার্যত নিষ্ক্রিয় হয়ে যায়। এরপর চীন 2016 সালে পিআরসি সাইবার সিকিউরিটি আইন পাশ করার পর থেকে তার নিজস্ব বিশাল নজরদারি ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু করে। 2020 সালের মধ্যে চীনে নজরদারি ক্যামেরার সংখ্যা প্রায় 620 মিলিয়নে পৌঁছায়, যা যুক্তরাষ্ট্রের তুলনায় 12 গুণ বেশি। ইন্টারনেট এবং মোবাইল সেবা মনিটরিং আরও কঠোর হয়ে ওঠে, কারণ চীন সব সময় উত্তর কোরিয়ার দেশত্যাগীদের অবৈধ অভিবাসী হিসেবে বিবেচনা করে। চীনের এই ব্যাপক নজরদারি ব্যবস্থা চীনা কর্তৃপক্ষকে উত্তর কোরিয়ার দেশত্যাগীদের শনাক্ত করা অনেক সহজ করে দেয়, বিশেষ করে যখন তারা থাইল্যান্ড, ভিয়েতনাম বা মঙ্গোলিয়ার মতো নিরাপদ দেশে পৌঁছানোর চেষ্টা করছিল। উত্তর কোরিয়া থেকে পালিয়ে যাওয়ার যাত্রাগুলো আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এর প্রধান কারণ সীমান্তে নজরদারি আরও কঠোর হওয়া এবং চীন, রাশিয়া ও অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সীমান্তে আরও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। এই বাড়ানো ঝুঁকির সঙ্গে মানিয়ে নিতে চীনে ব্রোকার এবং মানব পাচারকারীরা, যারা প্রায়ই উত্তর কোরিয়ার দেশত্যাগীদের পালিয়ে যেতে সাহায্য করত, তারা তাদের সেবা দেওয়ার জন্য আরও বেশি টাকা দাবি করতে শুরু করে।
2007 সালে চীনের একটি ব্রোকারের দল যে পরিমাণ টাকা নিত তা ছিল প্রায় $2000, যার পরিমাণ উত্তর কোরিয়ান নাগরিকের জন্য অনেক বড় অঙ্কের ছিল, তবে তা অনেকেই পরিশোধ করতে সামর্থ্য ছিল। যদিও এই সংখ্যাটা অনেক কম, কিন্তু কিম জং উন ক্ষমতায় আসার পর 2012 সালে এই খরচ দ্বিগুণ হয়ে $4000 হয়ে যায়। 2015 সালে এই খরচ আরও বাড়ে এবং $8000 হয়ে যায়, যা 2017 সালে $13,000 থেকে শুরু করে $1,16,000 পর্যন্ত পৌঁছায় প্রতিটি দেশ ত্যাগের জন্য। এদিকে বেশিরভাগ উত্তর কোরিয়ার নাগরিক বার্ষিক $2,000 কম উপার্জন করে, তাই এই পরিমাণ টাকা জমাতে তাদের বছরের পর বছর, এমনকি দশকও অপেক্ষা করতে হয়। সুতরাং তাদের জন্য ব্রোকার ভাড়া করে পালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল, কারণ তাদের কাছে এমন কোনো পরিবারের যারা তাদের জন্য অর্থ সঞ্চয় করতে পারতেন। এছাড়া 2010 সালের মধ্যে এমন একটি সময় আসে যেখানে অনেক উত্তর কোরিয়ান কোনো ব্রোকারের সাহায্য ছাড়াই দেশ ছেড়ে যেতে শুরু করে, যার জন্য তাদের একা একা উত্তরাঞ্চলের পাহাড়ি সীমান্ত পার হয়ে তারপর চীনের বিশাল দেশ পাড়ি দিয়ে নিরাপদ দেশগুলোতে পৌঁছানোর চেষ্টা করতে হতো। এই পরিস্থিতি ছিল অত্যন্ত বিপজ্জনক, বিশেষত একটি নজরদারি রাষ্ট্রে যেখানে তারা স্থানীয় ভাষাও জানত না এবং প্রতিটি পদক্ষেপে পুলিশ দ্বারা ধরা পড়ার ভয় ছিল। এই কারণেই কিম জং উন ক্ষমতায় আসার পর থেকে উত্তর কোরিয়া থেকে পালিয়ে যাওয়ার সংখ্যা প্রতি বছর কমতে শুরু করে। 2019 সালে মোট 1047 জন উত্তর কোরিয়ান দক্ষিণ কোরিয়ায় পৌঁছাতে সক্ষম হয়, যা 2010 ও 2011 সালের পালিয়ে যাওয়ার সংখ্যার অর্ধেকেরও কম ছিল। এরপর 2020 সালের পর উত্তর কোরিয়া থেকে পালানোর সম্ভাবনা আরও দুরূহ হয়ে ওঠে, কারণ মহামারীর কারণে সীমান্ত আরও কঠোরভাবে বন্ধ হয়ে যায় এবং দেশ থেকে পালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। 2020 সালের জানুয়ারিতে চীনে নভেম্বরে প্রথম কোভিড-19 সংক্রমণের রিপোর্ট প্রকাশিত হওয়ার মাত্র 2 মাস পর উত্তর কোরিয়া পৃথিবীর প্রথম দেশ হিসেবে পুরোপুরি তার সীমান্ত বন্ধ করে দেয়। ভাইরাস থেকে দেশটিকে রক্ষা করার উদ্দেশ্যে এটি একটি কঠোর সিদ্ধান্ত ছিল, যা পরবর্তীতে দেশের ভেতরে এবং বাইরে যাতায়াত পুরোপুরি বন্ধ করে দেয়। উত্তর কোরিয়ার সব আন্তর্জাতিক ফ্লাইট তাৎক্ষণিকভাবে বাতিল করা হয় এবং প্রায় সমস্ত বিদেশি বাণিজ্য বন্ধ হয়ে যায়। প্রথম দিকে কেন উত্তর কোরিয়া এত তাড়াতাড়ি এবং অতিরিক্ত সতর্কভাবে ভাইরাস মোকাবিলায় পদক্ষেপ নিয়েছে তা কিছুটা বুঝতে পারা যায়। উত্তর কোরিয়া এমন একটি দেশ যেখানে আনুমানিক 42% জনসংখ্যা অপুষ্টিতে ভুগছে, যা পৃথিবীর যে কোনো স্থানে দেখা সবচেয়ে উচ্চমাত্রার অপুষ্টির মধ্যে একটি। আধুনিক বিশ্বের মধ্যে এবং বিশেষ করে অপুষ্টিতে ভোগা মানুষের জন্য কোভিড-19 নেতিবাচক প্রভাব অনেক বেশি হতে পারে, কারণ তারা সুস্থ মানুষের তুলনায় অনেক বেশি সংবেদনশীল। উত্তর কোরিয়া প্রথম কোভিড-19 আক্রান্তের নিশ্চিত খবর পায় 12 মে 2022 তারিখে। মাত্র 3 মাস পর আগস্ট মাসে কিম জং উন দেশে কোভিড-19 নির্মূলের ঘোষণা দেয়, যেখানে অফিসিয়ালি 74 জনের মৃত্যুর খবর দেওয়া হয়েছিল। তবে বাস্তবতা সম্ভবত আরও অনেক খারাপ ছিল। বিবিসিকে তথ্য প্রদানকারী অজ্ঞাত স্থানে থাকা ডাক্তার ও সূত্রগুলো দাবি করেছে পিয়ংইয়ংয়ে 2022 সালের এই প্রাদুর্ভাবে প্রতি 550 জনে একজন কোভিড-19 মারা গিয়েছিল। যদি এই সূত্রটি সঠিক হয় এবং যদি তা দেশের অন্যান্য অংশে প্রযোজ্য হয়, তাহলে উত্তর কোরিয়াতে কোভিড-19 সম্পর্কিত মৃত্যুর সংখ্যা প্রায় 45,000 হতে পারে। কিন্তু সরকারি রিপোর্টে দেখানো মাত্র 74 জন মৃত্যুর থেকে অনেক গুণ বেশি হবে। এছাড়া উত্তর কোরিয়ার শাসন ব্যবস্থা কোভিড-19 মহামারীকে একটি অজুহাত হিসেবে ব্যবহার করেছে বলে ধারণা করা হয়, কারণ এই মহামারীর কারণেই দেশটিকে বাইরের পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করার সুযোগ পায়। 2022 সালের আগস্টে কিম জং উন চীন এবং রাশিয়ার সাথে উত্তর সীমান্তে একটি বাফার জোন প্রতিষ্ঠা করে, যেখানে সীমান্তে পেট্রোলিং করা উত্তর কোরিয়ার সেনাদের নির্দেশ দেওয়া হয় যে তারা সাইটে যে কাউকেই গুলি করতে পারে নির্দ্বিধায়। এই পদক্ষেপটি দেশের নিরাপত্তা এবং কোভিড-19 বিস্তার রোধে আরও কঠোর ব্যবস্থা হিসেবে কার্যকরী হয়েছিল। উত্তর কোরিয়ায় অনুমতি ছাড়া সীমান্ত পার হওয়া বা দেশ থেকে বের হওয়ার চেষ্টা করার বিরুদ্ধে গুলি করে হত্যার নির্দেশ এখনও কার্যকর আছে। কিম জং উন কোভিড-19 মহামারীকে অজুহাত ব্যবহার করে চীন এবং রাশিয়ার সাথে সীমান্তে বিশাল দুর্গ নির্মাণ করেছে।
স্যাটেলাইট চিত্রে দেখা গেছে মহামারী শুরুর পর উত্তর কোরিয়ার উত্তর সীমান্তে শত শত কিলোমিটার নতুন দেয়াল, বেড়া, কাঁটাতার এবং পাহারাদার পোস্ট তৈরি করা হয়েছে। এটা স্পষ্টভাবে প্রমাণ করে যে দেশত্যাগী এবং চোরা কারবারিরা যেসব ঐতিহাসিক পাহাড়ি পথ এবং রুট ব্যবহার করত সেগুলো এখন কার্যত বন্ধ হয়ে গেছে। একসময়ের সবচেয়ে দরিদ্র উত্তর সীমান্তটি এখন দৃঢ়ভাবে সুরক্ষিত। সীমান্তে এই বিশাল দুর্গ নির্মাণের পাশাপাশি কঠোর নজরদারি ব্যবস্থা দেশের ২৫ মিলিয়ন নাগরিকের পালানোর পথ আরও কঠিন করে তুলছে। এর পাশাপাশি অভ্যন্তরীণ ভ্রমণেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর মানে হল উত্তর কোরিয়ানদেরকে প্রদেশ থেকে প্রদেশে ভ্রমণ করতে হলে সঠিক অনুমতি এবং কাগজপত্র প্রয়োজন। যদি তারা এসব ছাড়াই ধরা পড়ে তবে তাদেরকে দেশের একাধিক কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। ২০২০ সালের ডিসেম্বর মাসে উত্তর কোরিয়ার শাসন ব্যবস্থা প্রতিক্রিয়াশীল মতবাদ ও সংস্কৃতির প্রত্যাখ্যান আইন নামে একটি নতুন আইন পাশ করে। এই আইনের মাধ্যমে দেশের সংস্কৃতির বাইরে কোনো মতবাদ গ্রহণ করা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। উত্তর কোরিয়ায় নতুন একটি আইন পাশ করা হয়েছে যা বাইরের বিশ্বের কাছ থেকে কোনো তথ্য বা বস্তু গ্রহণকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। এই নতুন আইনের অধীনে সরকারের অনুমতি ছাড়া সেলফোন রাখা নিষিদ্ধ। বিদেশি ভিডিও বা বই পাচার এবং বিতরণ করলে তা জনসম্মুখে মৃত্যুদণ্ডের মতো শাস্তির কারণ হতে পারে। এমনকি বিদেশি ভিডিও দেখা বা বই পড়ার জন্য 10 বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে। অতীতে দক্ষিণ কোরীয় নাটক বা ডাবিং করা আমেরিকান সিনেমা চীনের মাধ্যমে উত্তর সীমান্ত থেকে মাইক্রো এসডি কার্ডে পাচার করা হতো এবং গোপনে বিক্রিও করা হতো। তবে ২০২০ সালের শেষে নতুন আইন কার্যকর হওয়ার পর এবং সীমান্ত আরও শক্তিশালীভাবে সিল করে দেওয়ার কারণে দেশে পাচার করা বিদেশি সিনেমা এবং চলচ্চিত্রগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। ২০২০ সালে মাত্র ২২৯ জন উত্তর কোরিয়া ত্যাগ করতে সক্ষম হয়, যা ১ দশক আগে পালিয়ে যাওয়ার সংখ্যার তুলনায় দশমাংশ কম ছিল। ২০২১ এবং ২০২২ সালে এই সংখ্যা আরও কমে গিয়ে ৬৩ এবং ৬৭ জনে দাঁড়ায়, যা উত্তর কোরিয়ার ইতিহাসে সর্বনিম্ন। ১৯৪৮ সাল থেকে এখন পর্যন্ত এত কম পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেনি। ২০২৩ সালের প্রথম ৩ মাসে যখন উত্তর সীমান্তের নদী জমে যায় এবং পালানোর জন্য আদর্শ সময় ছিল, তখনও মাত্র ৩৪ জন পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। ২০০০ এবং ২০১০ সালের শুরুর দিকে প্রতি বছর হাজার হাজার লোক পালিয়ে যেত। বর্তমানে উত্তর কোরিয়া একটি বড় এবং সম্ভবত সবচেয়ে সফল কারাগারে পরিণত হয়েছে। তবে এই পরিস্থিতি শুধু নতুন আইন এবং শক্তিশালী সীমান্ত নিয়ন্ত্রণের ফল নয়, এটি কিম জং উনের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ, যার উদ্দেশ্য উত্তর কোরিয়াকে একটি প্রকৃত কারাগার রাষ্ট্রে পরিণত করা। এই পরিকল্পনার মাধ্যমে শারীরিক এবং ডিজিটাল উভয় ক্ষেত্রেই উত্তর কোরিয়া সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং বিশ্বের বাকি অংশ থেকে আলাদা হয়ে যাবে। উদাহরণস্বরূপ, উত্তর কোরিয়ায় ব্যবহৃত ফোনগুলো সাধারণ ফোনের থেকে আলাদা এবং এসব ফোন ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে পারে না। শুধুমাত্র সরকারের অনুমোদন দেয়া ফোন ব্যবহার করা যাবে, যা উত্তর কোরিয়ার রাষ্ট্র মালিকানাধীন কোম্পানির। উত্তর কোরিয়া থেকে বাইরের দেশে ফোন কল করা সম্ভব নয়। দেশটির ফোনগুলোতে রাষ্ট্রীয় অনুমোদিত সফটওয়্যার ইনস্টল করা থাকে, যা মুছে ফেলা সম্ভব নয় এবং এই সফটওয়্যার বিদেশি ফাইল, অ্যাপ, ক্লিপ বা সাউন্ড ফাইলগুলো নিষ্ক্রিয় করে দেয়। এসব ফোনে ব্যবহৃত উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় রেড স্টার অপারেটিং সিস্টেমের বাইরে কোনো সফটওয়্যার চলতে দেয় না। এছাড়া এই ফোনগুলোতে র্যান্ডমলি স্ক্রিনশট নেওয়া হয় এবং ফোন বা মোবাইল মেসেজ বা কার্যকলাপের ইতিহাস মুছে ফেলা সম্ভব নয়। ফোনগুলো নিয়মিত পুলিশ কর্তৃক পরিদর্শিত হয় এবং ব্যবহারকারীদের জন্য এটি বাধ্যতামূলক। উত্তর কোরিয়ার ফোনগুলো মূলত দেশটির মধ্যে ব্যবহৃত হওয়ার জন্য তৈরি করা হয় এবং শাসন ব্যবস্থার অনুমতি ছাড়া বাইরের বিশ্বের ফোন ব্যবহারের সুযোগ নেই। তবে বিদেশি ফোন চোরাচালান করা হয়ে থাকে এবং এই ফোনগুলো বাইরের বিশ্বের সাথে যোগাযোগের একমাত্র উপায় হয়ে উঠেছে, বিশেষ করে পালিয়ে যাওয়া উত্তর কোরীয় আত্মীয়দের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে। এজন্য ব্যবসায়ীরা বিপুল পরিমাণ টাকা আদায় করত। ২০২০ সালে উত্তর কোরিয়া কোভিড-১৯ মহামারীর কারণে বাইরের বিশ্বের সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সে সময় শাসন ব্যবস্থার সীমান্তে ধরা পড়া উত্তর কোরীয় শরণার্থীদের
ফেরত পাঠানো বন্ধ করে দেয়। বর্তমানে চীনে প্রায় 1000 উত্তর কোরীয় শরণার্থী রয়েছেন যারা উত্তর কোরিয়ায় ফিরে গেলে কঠোর শাস্তির সম্মুখীন হতে পারেন। এখন পর্যন্ত স্পষ্ট নয় উত্তর কোরিয়া কতদিন বিচ্ছিন্ন থাকবে এবং বিভিন্ন দেশে আটকে থাকা শরণার্থীদের ভাগ্যে আসলে কি আছে তা কেউ জানে না। 2020 সাল থেকে উত্তর কোরিয়া এমন এক অবস্থানে চলে গেছে যেখানে বাইরের কোনো কিছু সেখানে ঢোকানো বা বাইরে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অবশ্য উত্তর কোরিয়াই একমাত্র দেশ নয় যেখানে বিদেশি মিডিয়া এবং প্রযুক্তি সীমিত হচ্ছে। চীনেও গুগল, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, উইকিপিডিয়া, রেডিট সহ অনেক আমেরিকান সাইট ব্লক করা হয়েছে। একইভাবে চীনা অ্যাপ টিকটক যুক্তরাষ্ট্রে ব্লক হতে শুরু করেছে। 2023 সালের মে মাসে মোনাটানা রাজ্য টিকটক পুরো রাজ্যে নিষিদ্ধ করার আইন পাশ করেছে, যা 2024 সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভিডিওটি সম্পর্কে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। এরকম নতুন নতুন তথ্যবহুল ভিডিও পেতে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।